আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতির মাঠের আবহাওয়া যে কতটা দ্রুত বদলায় এবং একটিমাত্র দিন কিভাবে পুরো দেশের সমীকরণ পাল্টে দিতে পারে, তা আমরা তারেক রহমানের দেশে ফেরার দিন অনেকটাই হাড়ে হাড়ে টের পেয়েছি। আপনারা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই মানবেন যে এই দিনটি বাংলাদেশের আগামী দিনের ইতিহাসের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তার এই ফিরে আসা নিয়ে মানুষের আবেগ উচ্ছ্বাস যেমন ছিল, তেমনি পর্দার আড়ালে যে রাজনৈতিক দাবার চালগুলো আমরা দেখতে পেলাম, আমি মনে করি তা নিয়ে কথা বলাটা আজকে অনেক জরুরি হয়ে পড়েছে। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব, যা হয়তো সাধারণ খবরের ভিড়ে আপনাদের নজর এড়িয়ে গেছে। বিশেষ করে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থার সেই নজিরবিহীন চিত্র এবং জামাতে ইসলামীর আমিরের একটি ছোট কিন্তু অত্যন্ত ভারী মন্তব্য, এই সব কিছুর পেছনে আসলে কি ইঙ্গিত লুকিয়ে আছে, চলুন একটু গভীরভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। শুরুতেই আসি তারেক রহমানের বক্তব্যের বিষয়ে। তিনি দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা চলে গেলেন জনসভায়। সেখানে তিনি যে ভাষণটি দিলেন তার মধ্যে একটি বিশেষ লাইন অনেক বেশি ভাবিয়ে তুলেছে। তিনি আমেরিকার বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ মার্টিন লুথার কিং জুনিয়রের একটি ঐতিহাসিক উক্তিকে রেফারেন্স হিসাবে বক্তব্যের মধ্যে টেনে আনলেন। মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, বা আমার একটি স্বপ্ন আছে। আর তারেক রহমান বললেন, আই হ্যাভ এ প্ল্যান, বা আমার একটি পরিকল্পনা আছে। তিনি এখানে বোঝাতে চাইলেন দেশের মানুষের জন্য, দেশের জন্য তার একটি পরিকল্পনা আছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ মার্টিন লুথার কিং কেন? আপনারা জানেন, লুথার কিং এমন এক সময়ে স্বপ্নের কথা বলেছিলেন যখন আমেরিকা বর্ণবাদ এবং বৈষম্যে ব্যাপকভাবে জর্জরিত ছিল। তিনি শান্তির কথা বলতেন, অহিংসার কথা বলতেন। তারেক রহমানও তার বক্তব্যে একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার কথা বলেছেন। কিন্তু ইতিহাসের একটি নির্মম সত্য হলো, মার্টিন লুথার কিংকে কিন্তু আততায়ীর গুলিতে প্রাণ দিতে হয়েছিল। তারেক রহমান যখন এই উদাহরণ টানেন, তখন কি তিনি নিজের জীবনের ঝুঁকির কথাটাও আমাদের মনে করিয়ে দিতে চাইলেন? তিনি বুঝাতে চাইলেন যে স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা সুনির্দিষ্ট রুটম্যাপ বা প্ল্যান তার হাতে আছে। তবে সেই প্ল্যান বাস্তবায়ন করাটা যে খুব সহজ হবে না, তা তিনি ভালো করেই জানেন। আর এখানেই চলে আসে আলোচনার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি। তারেক রহমানের এই ফিরে আসাকে সবাই স্বাগত জানিয়েছে, এটা সত্যি। কিন্তু আমাদের রাজনীতির আরেক বড় শক্তি জামাতে ইসলামী, তাদের প্রতিক্রিয়াটা ছিল একটু অন্যরকম। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তারা তারেক রহমানের ফিরে আসাকে ইতিবাচক ভাবেই দেখছেন। কিন্তু এর পরপরই তিনি যে কথাটি জুড়ে দিলেন, তা নিয়ে রাজনীতির অন্দরমহলে তোলপাড় শুরু হয়েছে। তিনি বললেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন, তার কি পরিকল্পনা আছে এবং তা তিনি কিভাবে বাস্তবায়ন করবেন, এইসব বিষয়ে জামাত নজর রাখবে। প্রিয় দর্শক, এই নজর রাখবে শব্দটা কি খুব সাধারণ মনে হচ্ছে আপনাদের কাছে? আমার কাছে কিন্তু এটি খুব একটা সাধারণ মনে হচ্ছে না। রাজনীতির ভাষায় যখন কোনো বড় দলের প্রধান বলেন যে তারা নজর রাখবেন, তখন সেটাকে এক ধরনের সতর্কবার্তা বা প্রচ্ছন্ন চাপ হিসেবেই ধরে নেওয়া হয়। জামাত আসলে কি বুঝাতে চাইছে? তারা কি বুঝাতে চাইছে যে তারেক রহমান যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না চলেন বা ঐক্যের নামে যদি জামাতকে সাইডলাইন করার চেষ্টা করেন,
তবে কোনোভাবেই তারা চুপ থাকবে না। বিষয়টা আরেকটু খোলাসা করি। তারেক রহমান দেশে ফেরার মাসখানেক আগে দলের সিনিয়র নেতাদের সাথে একটি অনলাইন বৈঠক করেছিলেন। সেখানে তিনি নেতাদের কাছে একটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন রেখেছিলেন। কি প্রশ্ন রেখেছিলেন? তিনি জানতে চেয়েছিলেন বিএনপি যদি ক্ষমতায় যায় তবে তারা বিরোধী দল কাকে দেখতে চায়? আওয়ামী লীগকে নাকি তাদের এক সময়কার মিত্র জামায়াতকে? আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন। সেই বৈঠকে উপস্থিত নেতাদের অর্ধেক বলেছিলেন তারা আওয়ামী লীগকে বিরোধী দলে চান। আর বাকি অর্ধেক বলেছিলেন তারা জামায়াতকে বিরোধী দলে চান। তার মানে আসলে কি দাঁড়ালো? খুদ বিএনপির ভেতরেই একটা বিশাল অংশ আছে যারা জামায়াতকে সাথে নিয়ে চলতে চায় বা জামায়াতকে রাজনৈতিক মিত্র মনে করে। আবার আরেকটা অংশ আছে যারা জামায়াতকে পছন্দ করে না। তারেক রহমান এই বিভক্তিটা খুব ভালো করে জানেন। এখন জামাতের আমির যখন বললেন আমরা নজর রাখবো, তখন তারা আসলে তারেক রহমানকে মনে করিয়ে দিচ্ছেন যে একা চলার চেষ্টা করবেন না বা আমাদের বাদ দিয়ে কোনো ধরনের সমীকরণ মেলানোরও চেষ্টা করবেন না। এটা তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাকে একদিকে দলের ভেতরের এই দুই মতের ভারসাম্য রাখতে হবে, অন্যদিকে জামাতের মতো সুসংগঠিত দলের চাপ সামলাতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং উগ্রবাদ মোকাবেলা করতে হলে এই ঐক্যের সমীকরণটা তার জন্য এক বড় পরীক্ষা। এবার আসি তার ফেরার দিনের সবচেয়ে চোখে পড়ার মতো এবং বলা যেতে পারে সবচেয়ে রহস্যজনক ঘটনাটিতে, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা। আপনারা যারা টিভির পর্দায় চোখ রেখেছিলেন তারা নিশ্চয়ই দৃশ্যটা দেখে চমকে গেছেন। বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার জনসভাস্থলে পৌঁছাতে তার সময় লেগেছে প্রায় ৩.৫ ঘন্টা। অথচ এই রাস্তার দূরত্ব মাত্র ৪ কিলোমিটারের মতো। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। সাধারণত আমরা কি দেখি? ভিআইপি বা ভিভিআইপি মুভমেন্টের সময় রাস্তাঘাট আধা ঘন্টা আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী রাস্তা অনেকটাই ক্লিয়ার করে রাখে। তারপর সাইরেন বাজাতে বাজাতে জোরের গতিতে গাড়ি কনভয় চলে যায়। সাথে মোবাইল জ্যামার থাকে যাতে আশেপাশের কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস কাজ না করে। এটা তো স্ট্যান্ডার্ড প্রসিডিউর, তাই না? খালেদা জিয়া বা শেখ হাসিনার সময় আমরা এটাই কিন্তু দেখেছি। কিন্তু গতকাল কি দেখলাম? তারেক রহমানের গাড়িটি চলছে একেবারে শামুকের গতিতে। আর তাকে ঘিরে রেখেছে ৪,৬৪৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, এমনকি সেনাবাহিনীর সদস্যরাও ছিল। সাথে ছিল বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ। তারা সবাই গাড়ির সাথে সাথে হেঁটে সামনে এগিয়েছে। আক্ষরিক অর্থেই তারা একটা মানব ঢাল বা হিউম্যান শিল্ড তৈরি করে তাকে নিয়ে গেছে। প্রশ্ন হলো কেন? কেন এত ধীরগতি? কেন কোনো জ্যামার ব্যবহার করা হলো না? কেন হাজার হাজার সৈন্য দিয়ে তাকে ঘিরে রাখতে হলো? এখানে বিশ্লেষকরা বিভিন্ন কথা বলছেন। বিশ্লেষকরা বেশি দিচ্ছেন এটা কোনো সাধারণ প্রোটোকল ছিল না। এটি প্রমাণ করে যে তারেক রহমানের জীবনের ঝুঁকি কতটা চরম পর্যায়ে বর্তমান সময়ে পৌঁছে গেছে। গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই খুব সুনির্দিষ্ট এবং ভয়ঙ্কর কোনো তথ্য ছিল। তারা হয়তো আশঙ্কা করেছিলেন যে দ্রুত গতিতে গাড়ি চালালে মাইন বা আইইডি হামলার ঝুঁকি থাকতে পারে, অথবা স্নাইপার বা অন্য কোনো দূরপাল্লার হামলার ভয় ছিল। তাই তারা চারপাশ থেকে তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যাতে মাছিও কোনোভাবে গলতে না পারে। পৃথিবীর ইতিহাসে এমন নিরাপত্তা ব্যবস্থা খুব কম দেখা যায়। বর্তমান বিশ্বে ভ্লাদিমির পুতিন, কিম জং উন বা ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেখে থাকি। কিন্তু কোনো রাজনীতিবিদকে এভাবে হাজার হাজার সৈন্য দিয়ে ঘিরে খোলা রাস্তায় ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার দৃশ্য সম্ভবত খুবই বিরল।
এই দৃশ্য আমাদের একটা ভয়ঙ্কর বার্তা দেয়। বার্তাটি হলো ৫ আগস্টের পর আমরা হয়তো ভাবছি দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার পালিয়েছে। কিন্তু দেশের ভেতরে উগ্রবাদ, জঙ্গিবাদ বা ষড়যন্ত্রের শেকড় এখনো কতটা গভীরে আছে, তাই নিরাপত্তা ব্যবস্থা দেখলেই কিন্তু খুব ভালো করে বোঝা যায়। তারেক রহমান নিজেও জানেন তার জীবনের ঝুঁকি আছে। তিনি বারবার বলেছেন তার উপর হামলা হতে পারে। আর গতকালের এই নিরাপত্তা ব্যবস্থা আমি মনে করি সেই শঙ্কারই একটি বড় বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন হলো, একজন জননেতা যিনি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চান, তিনি কি সবসময় এমন কঠোর নিরাপত্তার চাদরে বন্দী থাকবেন? দেখুন, সামনে নির্বাচন। তিনি কি নির্বাচনী প্রচারণায় দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারবেন? গ্রামগঞ্জে, হাটে বাজারে কি এভাবে ৪-৫ হাজার সৈন্য নিয়ে যাওয়া সম্ভব? যদি তিনি জনগণের কাছে যেতে না পারেন, তবে রাজনীতি করবেন কিভাবে? আর যদি নিরাপত্তার খাতিরে তাকে বিচ্ছিন্ন থাকতে হয়, তবে সেটা তার দলের জন্য কতটুকু সুফল বয়ে আনবে? এটা সত্যিই এক বড় দুটানা। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে রাজনীতির ময়দান। তারেক রহমানকে এখন এই দুইয়ের মাঝখানের পথটাই আমি মনে করি খুব ভালোভাবে খুঁজে বের করতে হবে। তারেক রহমানের সামনে চ্যালেঞ্জের তালিকা কিন্তু এখানেই শেষ নয়। দেশে এখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায়। নির্বাচনের সময়সীমা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। নির্বাচন আদৌ সঠিক সময়ে হবে কিনা, বা হলে সেটা কোন পদ্ধতিতে হবে, এসব নিয়ে সংশয় আছে সাধারণ মানুষের মনে। তার উপর আছে চরমপন্থী সংগঠনগুলোর উত্থান। আমরা দেখছি বিভিন্ন জায়গায় উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। এদের মোকাবেলা করা বিএনপির মতো বড় দলের জন্য কোনোভাবে কিন্তু সহজ হবে না। তারেক রহমান গত ১৭ বছর বিদেশে থেকে দলের ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। এটা তার একটা বড় ক্রেডিট। আমরা দেখেছি গত সরকারের আমলে বিএনপিকে ভাঙার জন্য, নেতাদের বের করে আনার জন্য কত প্রলোভন, কত ভয়ভীতিও কিন্তু দেখানো হয়েছে। কিন্তু তারেক রহমান দলকে এক সুতায় বেঁধে রাখতে পেরেছিলেন। কিন্তু বিদেশে বসে দল চালানো আর দেশে ফিরে সরাসরি মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করা, এই দুটির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। দেশে ফিরে তাকে এখন মুখোমুখি হতে হবে নিজের দলের ভেতরের গ্রুপিং এর, তাকে সামলাতে হবে জামাতের মতো মিত্রদের চাপ, মোকাবেলা করতে হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশের ভেতরের উগ্রবাদী শক্তিকে। আর এই সব কিছুর উপরে আছে তার নিজের জীবনের নিরাপত্তা। তিনি জনসভায় যখন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন তার চোখ মুখে একটা প্রত্যয় ছিল। কিন্তু রাজনীতিতে শুধু প্ল্যান থাকলেই হয় না, সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য পরিবেশ লাগে। বর্তমানে বাংলাদেশে কি আদৌ সেই পরিবেশ আছে? আপনারা লক্ষ্য করলে দেখবেন তারেক রহমান কিন্তু খুব মেপে মেপে পা ফেলছেন। তিনি এসেই কোনো জ্বালাময়ী বা প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দেননি। তিনি ঐক্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন। তিনি হয়তো বুঝতে পারছেন এখন সময়টা খুব নাজুক। এখন একটু ভুল করলেই বড় কোনো বিপর্যয় ঘটে যেতে পারে। তবে জামাতে ইসলামের আমিরের ওই নজর রাখার বিষয়টি কিন্তু আগামী দিনের রাজনীতির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তারেক রহমান এই শাখের করাত কিভাবে সামলাবেন, সেটাই এখন কিন্তু বড় দেখার বিষয়। সব মিলিয়ে ২৫ ডিসেম্বর শুধু তারেক রহমানের ফেরার দিন নয়, এটা বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায়ের শুরুর দিন। এই অধ্যায়ে আছে অনিশ্চয়তা, আছে ঝুঁকি, আছে ক্ষমতার সমীকরণ। আমরা সাধারণ জনগণ শুধু চেয়ে চেয়ে দেখছি। আমাদের আশা একটাই, নেতাদের এই প্ল্যান, এই নজরদারি আর এই নিরাপত্তার ঘেরাটোপের মাঝে যেন সাধারণ মানুষের স্বার্থ হারিয়ে না যায়। আমরা চাই একটা স্থিতিশীল বাংলাদেশ। আমরা সবাই চাই একটা নিরাপদ দেশ, যেখানে কোন নেতার জীবনের ঝুঁকির কারণে হাজার হাজার সৈন্যের পাহারা চলতে হবে না। তারেক রহমানের এই নিরাপত্তা ব্যবস্থা যেমন তার গুরুত্ব বোঝায়, তেমনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভঙ্গুর চিত্র কিন্তু তুলে ধরে।
যদি দেশের সবচেয়ে বড় দলের প্রধানের এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রিয় দর্শক, আগামী দিনগুলোতে রাজনীতি আরো বেশি উত্তপ্ত হবে। নতুন নতুন মেরুকরণ আমরা দেখতে পাব। জামাত কি করে, বিএনপি কি কৌশল নেয়, সরকার কবে নির্বাচন দেয়, এইসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।